ভালো আছি, ভালো থেকো। কলমে ভাস্কর গাঙ্গুলি। সিঙ্গাপুর এয়ারলাইন্সের ডিরেক্ট কলকাতায় ফ্লাইট থাকা সত্ত্বেও ইচ্ছে করেই অনয় দিল্লি হয়ে কলকাতায় আসবে। আগে থেকেই ঠিক করা ছিল। অনেকটা সময় তাতে নিজের সাথে কাটানো যাবে নিজের মতো করে। এটাই ছিল উদ্দেশ্য। লাগেজ বলতে দুটো সুটকেস, একটাই নিজের কিছু জিনিসপত্র আর একটাই সবটাই বাড়ির থেকে পাঠানো ফর্দ মিলিয়ে কেনা বিদেশি জিনিস। প্রায় 7 বছর পর ও বাড়ি ফিরছে, কারণ বাড়ি এবার প্রমোটারকে দেওয়ার কথা হয়েছে। আর তাই অনয়ের প্রয়োজন। যদিও ওর বাড়ি ফেরা বা না ফেরাতে ওর বাবা মা ভাই বোন ও তাদের পরিবারের কিছু যায় আসে না। শুধু মাসে মাসে নির্দিষ্ট দিনে ব্যাংকে টাকাগুলো ক্রেডিট না হলে ওর কাছে বাবা বা ভাইয়ের মেসেজ আসে। তবে সেটা খুব কমই হয়, কারণ অনয় নির্দিষ্ট দিনের আগেই কাজটা সেরে ফেলে। আগে আগে মনে হতো ওদের কি একবারও জানতে ইচ্ছে করে না ও কেমন আছে, কিন্তু ওধারের অনন্ত নীরবতা ওকে বুঝিয়ে দিয়েছে ওর প্রয়োজন একটাই। আর খানিকটা সেটা মেনেও নিয়েছে। ও যে সংসারে ব্রাত্য সেটা বুঝতে ওর বেশি দিন সময় লাগেনি। দিল্লিতে এখন বেশ গরম। ওর কলকাতার ফ্লাইটটার বোর্ডিং এখনও অ্যানাউন্স হয়নি। লাউঞ্জে বসে লোক দেখছিল অনয়। কোথাও বৃদ্ধ বাবা মা চলেছেন, হয়তো বা ছেলে মেয়ের কাছে। কোথাও তরুণ বাবা ছোট্ট শিশুর কান্না থামাতে পারছে না বলে তরুণী মায়ের কাছে বকুনি খাচ্ছে। কিছু সদ্য বিবাহিত মাখো মাখো প্রেম নিয়ে ব্যস্ত, আবার কিছু কর্পোরেট এমপ্লয়ি শুধুমাত্র কেবিন লাগেজ নিয়ে বেজার মুখে বসে। বেশ লাগছে ওর এই জনজোয়ারে বিভিন্ন চরিত্রগুলোকে কল্পনা করতে। এই দেখতে দেখতে হঠাৎ চোখটা আটকে গেল দূরে একটা 22-23 বছরের ছেলে আর সম্ভবত ওর মায়ের উপর। অনয়ের ওদের বেশ চেনা চেনা লাগছে। ভদ্রমহিলার মুখটা খুব চেনা, কিন্তু কিছুতেই মনে করতে পারছে না কোথায় দেখেছে। যদিও এখান থেকে ওনাকে পরিষ্কার দেখা যাচ্ছে না, তাও আদলটা বড় পরিচিত। যদিও এই 55 বছর বয়সে লুকিয়ে কোনো মহিলাকে দেখা বেশ অশোভন, তবুও লোভ সামলাতে পারল না ও। ওদের সামনের দিকে একটা সিট খালি হতেই অনয় ওখানে গিয়ে বসল। এখান থেকে দুজনকেই পরিষ্কার দেখা যাচ্ছে। আর অনয়ের জীবনের সমস্ত সমস্যার কারণ তাকে সামনে থেকে দেখে আজও বুকের ভিতর হাজার সমুদ্রের ঢেউ ভাঙতে লাগলো। মফস্বল শহরের কলেজ। অনয় তখন 3rd ইয়ার ফিজিক্স অনার্স। সবে সবে কলেজে নতুন 11 ক্লাস এসেছে। সদ্য স্কুল পাশ করা একদল ছেলে মেয়ের ভিড়। সিনিয়র ছেলেরা রোজই কারো না কারো প্রেমে পড়ছে, কিন্তু অনয়ের কাছে প্রেম তখন বিলাসিতা। গ্রানি বাবা রিটায়ারমেন্ট সামনে, আর 3 ভাই বোন তখন ছোট। নিত্য বাড়িতে শুনতে হচ্ছে পাশ করলেই কোথাও চাকরি করতে হবে, সংসারের হাল ধরতে হবে। নেই নেই সংসারে অনয়দের মতো ছেলেদের চাকরি পাওয়ার জন্যই পড়াশোনা, আর তার মাঝে অন্য কিছুর কোনো জায়গা নেই। চোখ কান বন্ধ করে তাই তারা ক্লাস ল্যাবে আর লাইব্রেরির মধ্যেই নিজেদের আটকে রাখে। বসন্ত তার মতো এসে চলে যায়, অনয়ের মনে কোনো দাগ কাটতে পারে না। কিন্তু এর মাঝেই মদনদেব বোধহয় তার পঞ্চস্বরের একটিকে অনয়কেই তাক করলেন। একদিন ল্যাব থেকে বেরিয়ে ক্লাসে যাওয়ার পথে একটি মেয়ে তার পথ আটকে বলল, আচ্ছা দাদা, তুমি কি ফিজিক্স পড়ো? অনয়ের উত্তরের অপেক্ষা না করেই বলল, আমায় ফিজিক্স পড়াবে? আমি না কিচ্ছু বুঝতে পারছি না। অনয় উত্তর দিয়েছিল, আমার সময় হবে না। মেয়েটি বলেছিল, খুব হবে, আমি সময় করিয়ে নেব। তোমার টাইম টেবিলটা আমায় দাও, না দিলেও অসুবিধে নেই, আমি জোগাড় করে নেব। মেয়েটার কনফিডেন্স দেখে অনয় অবাক হচ্ছিল। খানিকটা মজা করেই বলেছিল, যাকে তাকে আমি পড়াই না। উত্তর এসেছিল, পরীক্ষা করে দেখেই না হয় পড়িও। এইভাবেই কলেজের শেষে পড়ানো শুরু হলো। কখনো লাইব্রেরিতে তো কখনো কোনো খালি ক্লাসে। এইভাবেই চলতে লাগলো অনেকটা পড়ানো আর খানিকটা গল্প। পরের বছর তনয় পাশ করে মাস্টার্সে ভর্তি হলো। রোজ কলকাতায় যাতায়াত, কিন্তু ছাত্রীর অদম্য চেষ্টায় আর শিক্ষকের মনের টানে শিক্ষা চালু রইল তার মতন করে। এর মধ্যেই অনয় জেনে গেছে মেয়েটির বাবা মা ডিভোর্সড। মেয়েটি দাদু দিদার কাছে থাকে। বছরে একবার করে মায়ের সাথে দেখা করতে বোম্বে যায়। পড়ানোর ফাঁকে ফাঁকে অনয় তার ইউনিভার্সিটির গল্প করে, তার ভবিষ্যৎ পরিকল্পনা জানায়। মেয়েটিও তার মতামত দেয়। সে জানায় গ্র্যাজুয়েশনের পর তাকে তার মায়ের কাছে চলে যেতে হবে। কেন জানি না, অনয়ের এই কথাটা শুনে মনের ভেতরটা হাহাকার করে ওঠে। সব দিক কীরকম খালি খালি মনে হয়। এক অনন্ত শূন্যতার নিঃশব্দ কান্নায় নিজে মুচড়ে ওঠে।
এইভাবেই কেটে যায় আরও একটা বছর। মেয়েটি 12 ক্লাস পাশ করে যায়, ভর্তি হয় গ্র্যাজুয়েশনে। অনয় মাস্টার্স শেষ করে একটা সফটওয়্যার কোম্পানিতে চাকরি পায়। ওদিকে ওর বাবারও কর্মজীবন শেষ হয়। সামান্য পেনশন আর অনয়ের মাইনের টাকায় তাদের সংসার এগিয়ে চলে। ছোট ভাই বোন দুজন তখন কলেজে পড়ছে, আর একটি ভাই তখনও স্কুলে। মধ্যবিত্তের হাঁ করে থাকা গনগনের সংসারে প্রতিনিয়ত আরও চাই, আরও দাও খিদে। বড় ক্লান্ত লাগে অনয়ের। দিনের শেষে মেসের ছাদে অপেক্ষা করে থাকে আরও একটা দিনের, আর তারপর আরও একটা দিনের। শুক্রবার ছুটির পর নিজের বাড়ি ফেরার তাগিদে থেকেও বেশি প্রত্যাশা থাকে মেয়েটির সাথে দেখা করার। এইভাবেই একদিন মেয়েটির গ্র্যাজুয়েশন শেষ হয়। সে অনয়কে প্রশ্ন করে, এবার কি হবে? ততদিনে অনয় নিজেকে তৈরি করে নিয়েছে, এবার তাকে বাড়িতে জানাতে হবে। মনে মনে সংসার সাজায়, সুখী গৃহকোণে স্বপ্ন দেখে দুজনেই। কিন্তু অনয়ের জন্য একটা বড় বিস্ময় অপেক্ষা করেছিল, সেটা সে নিজেই কোনোদিন বুঝতে পারেনি। বাড়িতে তার সিদ্ধান্ত জানা মাত্রই সকলে জ্বলে ওঠে। এত স্বার্থপর হয় কি করে? এখনও ভাইরা মানুষ হয়নি, বোনের বিয়ে হয়নি, এখনই ও নিজের সংসার করার কথা ভাবছে। মা মুখ ফ্রান। বাবা বলেন, এই কি বড় ছেলের মতো কাজ? ভাই বোনেরা উঠতে বসতে তাকে স্বার্থপর সুবিধাবাদী আখ্যা দেয়। অনয়ের মনে হয়, এ কোথায় বাস করে সে? এরা তার একান্ত আপন? এদের জন্য সে প্রতিনিয়ত ভেবে চলেছে। মেয়েটিকে বলতে লজ্জা হয় তার রক্তের সম্পর্কের মানুষের অমানসিক ব্যবহারের কথা। বারবার মনে হয়, এরা একবারও বুঝতে চায় না তার ভালো থাকার কথা। সে কি পরিবারকে ছেড়ে যাবে ভেবেছে? সে তার দায়িত্ব নিশ্চয়ই পালন করে যাবে, কিন্তু আরও একজন যে তার জন্য অপেক্ষা করে আছে, তাকে সে কি জবাব দেবে? বলবে যে আমার ভাই বোনেরা থিতু হবে, বোনের বিয়ে হবে, তবে আমি নিজের কথা ভাবতে পারবো? তার আগে সেসব নিয়ে চিন্তা করাও আমার পাপ। তবেই আমি যোগ্য বড় ছেলে হয়ে উঠতে পারবো। নিজের মনে অনয়ের সাথে বাক্যালাপ বন্ধ করে। সংসারের এই দয়াশূন্য মায়াশূন্য স্বার্থপর চেহারাটা দেখে সারা রাত নির্ঘুম চোখ তাকে বুঝিয়ে দেয় সে শুধু একটা যন্ত্র। তার ভালো লাগা, ভালো থাকা এসবের কোনো মূল্য নেই। পরদিন সকালে একটা চিঠি লেখে মেয়েটিকে, আমাদের পথ আলাদা। মাঝের সময়টুকু তোলা থাক আমাদের আপন দুঃখ সুখের বোঝা হয়ে। ভালো আছি, ভালো থেকো। ফিরে যাই কলকাতায় অন্য এক মানুষ হয়ে, যার কোনো অনুভূতি নেই, শুধু জীবন ধারণ আর কর্তব্য পালন আছে। অচিরেই একটা ওয়ান সাইটের অফার পেয়ে চলে যায়। প্রথমে জার্মানি, তারপর নানা দেশ ঘুরে ঘুরে এখন সিঙ্গাপুরে সেটেলড। সেই সুখী গৃহকোণ আজও অপূর্ণ। দিল্লি কলকাতার ফ্লাইটটা এখন মাঝ আকাশে। একজন এয়ার হোস্টেস হঠাৎ এসে বললেন, এক্সকিউজ মি, মিস্টার অনয় ব্যানার্জি, দ্য লেডি সিটস ইন 17C ওয়ান্টেড টু হ্যান্ড ওভার দিস টু ইউ। থ্যাংক ইউ বলে কাগজটা হাতে নেয় অনয়। ঘাড় ঘুরে 17Cর ভদ্রমহিলাকে একবার দেখার চেষ্টা করে। সেই চেনা আদল। ভাঁজ খোলে কাগজটার। চেনা হাতের লেখায় একটা পেপার টিস্যুতে লেখা আছে, ভালো আছি, ভালো থেকো। ওই 4টে শব্দকে অনয় অন্তত 200 বার পড়ে ফেলে। গভীর অনুভূতিতে মন দিয়ে বারবার ছুঁয়ে দেখে কালির প্রতিটি বিন্দুকে। প্রেমের প্রতিফলনে প্রতিবিম্বের প্রতিটি দাগকে উপলব্ধি করতে চাই তার একান্ত নিজের করে। একবার ভাবে গিয়ে কথা বললে কেমন হয়। পর মুহূর্তেই লজ্জা, ভয়, প্রত্যাখ্যানের, অপমানের সম্ভাবনা গ্রাস করে নেয় তার পরিশীলিত মননকে। সিট বেল্ট সাইন বন্ধ থাকায় ও এগিয়ে যায় ওয়াশরুমের দিকে। ওয়াশরুম থেকে বেরিয়ে ক্রু স্টেশনের কাছে দাঁড়িয়ে একবার সোজাসুজি তাকায় 17Cর দিকে। ভদ্রমহিলা একমনে কিছু পড়ছেন। পাশে ছেলেটির কানে একটা গাবদা হেডফোন। চোখ বন্ধ করে সে পৃথিবী থেকে দূরে। ভদ্রমহিলা একবার মুখ তুলে তাকান। কপালে লাল টিপ, পুরো মুখে এক অদ্ভুত প্রশান্তি। চোখাচোখি হয় অনয়ের সাথে। মহিলা মুখটা আবার নামিয়ে নেন। আগে হলে অনয়ের গভীর দৃষ্টির সামনে সে চোখ বন্ধ করে নিত, বলতো, ওই রকম করে তাকিও না, মনে হয় ভিতরটা পর্যন্ত দেখতে পাও। আরও একটু দাঁড়ায় অনয়, যদি আর একবার চোখ তুলে তাকায়। কিন্তু না, আশাহত হয়ে অনয় ফিরে যায় নিজের সিটে। একমন উৎকণ্ঠা, কি বলতে চাই ও? নাকি শুধুই মজা দেখতে চায়? কেন 30 বছর পর এমন একটা চিরকুট লিখল? নিজেকে বারবার প্রশ্ন করে, আবার নিজেই যুক্তি সাজায়।
পাবলিক প্লেসে কি আর কেমন আছো বলে ঝাঁপিয়ে পড়া যায়? আফটার অল একজন মধ্যবয়সী মহিলা এখন। কিশোরী চপলতা কি আর এখন মানায় ওকে? कोलकाता की नेताजी सुभाष चंद्र बोस हवाई अड्डा में आपका स्वागत। इस समय बाहर के तापमान 36 डिग्री सेल्सियस। फ्लाइट लैंडिंगের ঘোষণায় পাশের যাত্রীটি স্বাগতোক্তি করলেন। জ্বালিয়ে দেবে এবার। তারপর অনয়কে উদ্দেশ্য করে বললেন, দেখি এবার বেরোই। অনয় একটু সরে গিয়ে ওনাদের বেরোনোর জায়গা করে চুপচাপ নিজের সিটে বসে থাকে। ওর যেন কোথাও যাওয়ার নেই। ফোনটা অন করতেই ছোট ভাইয়ের হোয়াটসঅ্যাপ ঢোকে। দাদা, আমরা গেট নাম্বার 2তে দাঁড়িয়ে আছি। কোনো রিপ্লাই করে না। শেষ মুহূর্ত পর্যন্ত চেটেপুটে নিতে চায় ওর না হওয়া সংসারটার প্রতিটা মুহূর্তকে। অনয় বসে থাকে এক বুক প্রতীক্ষায়। 17 যাত্রীরা এগিয়ে আসছে। মা ও ছেলে নিজেদের মধ্যে কথা বলতে বলতে। ছেলেটি বলছে, বাবা কি নিজে আসছে নাকি ড্রাইভার পাঠাবে? মা উত্তর দিল, একটু পরেই তো দেখতে পাবি। আমার বেশি কথা বলতে ভালো লাগছে না। অনয় উৎকর্ণ হয়ে শোনে। নিজের মনেই ভাবে, তার মানে মনে মনে ওর কথাই ভাবছে, তাই কথা বলতে ইচ্ছে নেই। নিজের অজান্তেই বুক পকেটে চিরকুটটা একবার চেপে ধরে। হৃৎপিণ্ডটা বোধহয় হাতেই এবার ফেটে পড়বে। নিজের এই বাল্যখিল্য দশায় নিজেরই হাসি পায়, কিন্তু উপভোগ করে প্রতিটি অনুভূতিকে। ওদের একটু পেছন থেকে ফুরফুরে মেজাজে অনয় এগিয়ে চলে নিজের ল্যাপটপের ব্যাগটিকে পিঠে ফেলে, যেন প্রবাসী অনয় বউ বাচ্চা নিয়ে দেশে ফিরছে। লোভী মন লেজতলা বেড়ালের মতো দুজনকে অনুসরণ করে কনভেয়ার বেল্টের দিকে। ইচ্ছে করেই লাগেজ কালেক্ট করতে ওদের পেছনে দাঁড়ায়। ছেলেটির পিঠে আলতো করে হাত রেখে অনয় বলে, বেটা, উইল ইউ হেল্প মি টু পুল মাই লাগেজ? ছেলেটি পেছন ঘুরে অনয়ের পুরো সাদা মাথা দেখে বোধহয় দয়া পরবশ হয়ে উত্তর দেয়, শিওর আঙ্কেল। প্রয়োজনের থেকে বেশি সময় অনয় ছেলেটির পিঠ ছুঁয়ে থাকে। নিঃশেষ করে দিতে চায় তার বাৎসল্যের প্রতিটা বিন্দুকে। ওদিকে ভদ্রমহিলা কারো সাথে ফোনে কথা বলছেন। ছেলে আসবে বলে চিংড়ি ইলিশ দুটোই এনে বসে আছো? কি ভাগ্যি, মটন আনোনি? এসবের চক্করে নিজের ওষুধগুলো খেয়েছো তো, নাকি সেটাও ভুলে মেরে দিয়েছো? অনয় ভাবে, এই কথাগুলো তো ওরই শোনার কথা ছিল, যে ভালোবাসার শাসনে আজ অন্য কারো অধিকার। লাগেজগুলো বড্ড তাড়াতাড়ি এসে গেল আজ। ছেলেটি জোর করে অনয়ের লাগেজ দুটো ট্রলিতে তুলে দিল। অনয় এবার একটু সাহসে ছেলেটির গাল ছুঁয়ে বলে, তুমি খুব ভালো ছেলে, খুব ভালো থেকো। নিজের বিজনেস কার্ড এগিয়ে দিয়ে বলে, আমি সিঙ্গাপুরে থাকি, যদি কোনো দিন আসো যোগাযোগ করো। ছেলেটি এবার অনয়ের কার্ডটার দিকে তাকিয়ে বলে, থ্যাংক ইউ স্যার, আর কার্ডটা তার মার দিকে এগিয়ে দেয়, বোধহয় ব্যাগে রেখে দেওয়ার জন্য। মা কিন্তু কার্ডটা হাতেই ধরে থাকে। অনয় ভাবে, যাক, যোগাযোগের রাস্তাটা তো তৈরি হলো। কথা হলো না বলে যে দুঃখটুকু মনের মাঝে জমেছিল, সেটা মুহূর্তে কর্পূর হয়ে উবে গেল। ওরা এগিয়ে গেল। ছেলেটি ট্রলি ঠেলে আগে আগে, মা একটু পেছনে। অনয় চলেছে তাদের পেছনে। হঠাৎ ভদ্রমহিলা একটু দাঁড়িয়ে পড়লেন। অনয়ের বুকের ভেতর আবার অজস্র জলপ্রপাতের শব্দ। ও এগিয়ে যায় ভদ্রমহিলার দিকে, আর উনি আলতো হাতে অনয়ের কার্ডটা ও ট্রলির ওপর রেখে দ্রুত পায়ে এগিয়ে যান ছেলের দিকে। স্তম্ভিত অনয়। অবরুদ্ধ মনের মরুভূমিতে অসীম ক্ষতের দগদগে যে ঘাটা সবসময় যন্ত্রণার উৎস, আজ আবার তার থেকেই গল গল করে রক্তক্ষরণ হতে থাকে। অনয় বুঝতে পারে 30 বছর আগের প্রত্যাখ্যানের প্রতিশোধ আজ পরিপূর্ণতা পেল। গেট নাম্বার 2 এর বাইরে ওর ভাই আর বোন দাঁড়িয়ে আছে। শিথিল পায়ে ও এগিয়ে গেল ওদের দিকে। ভাইয়ের প্রথম কথা, এত দেরি করলে দাদা, সেই কখন থেকে দাঁড়িয়ে আছি। অনয় বলে, আমি তো নিজেই চলে যেতে পারতাম, তোরা শুধু শুধু এলি কেন? বোন এবার উত্তর দিল, তা আবার হয় নাকি? তোর ভগ্নিপতি নিজে এসি গাড়ি ভাড়া করে দিল এক গাদা টাকা দিয়ে। বলল, তোমার দাদার তো টাকার অভাব নেই, তাই আরাম করে যাওয়া আসা করো। অনয় বুঝল, প্রকারান্তরে গাড়ি ভাড়া টাকাটা চেয়ে নিল। বোনকে বলল, টাকাটা কি এখনই দিয়ে দেব? বোন বোধহয় নির্লজ্জতার শেষ সীমায় চলে গেছে, তাই বলে উঠল, না না, এখন নয়, আগে বাড়ি পৌঁছোই। রাস্তায় তো একবার চা খাবার জন্য দাঁড়াতে হবে, সব মিলে যা খরচ হবে তা বাড়ি গিয়ে হিসেব করে দিলেই হবে। অনয় সামনের ছেটে বসে চোখ বন্ধ করে। আজ এই অপমানে দগ্ধ হওয়াটা সত্যিই ওর ভবিতব্য। পেছনে দুই ভাই বোন অবিরাম বকবক করে চলেছে। অনয় মাঝে মাঝে হাঁ হুঁ করে উত্তর দিচ্ছে,
মনে হচ্ছে এখান থেকেই ফিরে যায়। যে ভালো লাগার অনুরণন দিল্লি থেকে কলকাতা অবধি ছিল, সেটা যেন এখন এক অন্তহীন বিষক্রিয়া করে চলেছে। তবু মনে মনে অনয় বলে, 30 বছর ধরে যে দুঃখ, যে অপমান তুমি মনে পুষে রেখেছিলে, আজ তার থেকে মুক্তি পেও। তোমার সব কষ্টকে, সব জ্বালাকে আমি নিজের ভেতরে ধারণ করলাম। বাড়ি এসেও শান্তি নেই। সবার নজর সুটকেসে। বড় ভাইয়ের বউ বলেই ফেলল, আমি কিন্তু দাদা সুটকেসটা নেবই। ও আর আপনি ফেরত নিয়ে যেতে পারবেন না। যার যা নেবার নিয়ে নিক, খালি সুটকেসটা আমার। অনয় কোনো উত্তর দেয় না। ও জানে এই লোভের, এই স্বার্থপরতার দাম গত 30 বছর ধরে দিয়ে চলেছে। আজ একটু আগেও সে দাম ওকেই চুকোতে হলো। রাতে খেতে বসে অনেক ছোট ভাই প্রশ্ন করে, তুই এত অল্প লাগেজ নিয়ে এলি নিজের জন্য? 3-4 দিন তো আছিস। ও ভেবেছিল উপেক্ষা করে যাবে, কিন্তু পারল না। সীমাহীন এই অবহেলার মাঝে ওর বেঁচে থাকা আত্মমর্যাদা বলিয়ে দিল। কেন, তার বেশি থাকলে কি তোদের অসুবিধে? এবার উত্তর দিল ভাইয়ের হয়ে তার বউ, না দাদা, আসলে আমাদের তো সব গোনাগুনতি ঘর, তাই আর কি। না হলে এ তো আপনারও বাড়ি। অনয়ের আজ সমস্ত আগুল খুলে গেছে। স্পষ্ট স্বরে উত্তর দিল, তাই বুঝি আমায় বাড়ি ভাগে নো অবজেকশনে সই করতে ডাকা হয়েছে? আর আসা মাত্রই প্রশ্ন করা হচ্ছে 3-4 দিনের বেশি আছে কি না। বাবা মা সমেত সকলে সরু চোখে অনয়ের দিকে তাকায়। তার মানে তুইও বাড়ির ভাগ চাস নাকি? বাবা প্রশ্ন করেন। আইনত চাইতেই পারি, ও উত্তর দেয়। সব কটা হাঁ হয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে অনয় বলে, আমার এখন কথা বলতে ভালো লাগছে না। কোথায় শোবো দেখিয়ে দিলে আমি শুয়ে পড়ি। পাশের ঘরে এখন জোর গল্পের আসর বসেছে। বোন, ভগ্নিপতি, 2 ভাই, তাদের বউরা সবাই আছে। শুধু বাচ্চাগুলো সারা শব্দ নেই। আছে কোথাও ছড়িয়ে ছিটিয়ে। মধ্যবিত্তের বাড়ির পাতলা দেওয়াল। পাশের ঘরের কথা সবটাই অনয়ের কানে আসছে। চোখ বন্ধ করে থাকা মানেই তো ঘুম নয়। আজ যা হলো তাতে আর কোনোদিন অনয় ঘুমোতে পারবে কি? বেশিরভাগ আলোচনাই ওকে নিয়ে। ওর রুচি কতটা খারাপ, নজর কত নিচু, এই সব। যা জিনিস এনেছে তা নাকি কাউকেই দেখানো যায় না। 7 বছর পর বাড়ি ফিরে বাড়ির ভাগ দাবি করে। কত নিচু মন হলে মানুষ এইভাবে ভাবতে পারে? ওর কি কিছু অভাব আছে? ডলারে কামাচ্ছে, তাও ছোট্ট ভাই বোনদের নিজের ভাগটা ছেড়ে দিতে বুক ফেটে যাচ্ছে। অনয় কিন্তু খুব এনজয় করছে কথাগুলো। ছোট ভাই তার দাদাকে বলছে, ওকে যদি ছাড়তেই হয় আমাদের পার হেড 400 স্কোয়ার ফুট করে কমে যাবে, সেটা ভেবেছিস ছোটদা? ছোটদা উত্তরে বলল, ইল্লি আর কি, বললেই দিতে হবে। কি করেছে? এই বুড়ো বুড়ি তো 30 বছর ধরে আমাদের ঘাড়ে। মাস মাস কটা টাকা ঠেকিয়ে কর্তব্য ফিনিশ। আর নিলে নিক না, মরলে তো আমরাই পাবো। অনয় আর শুনতে পারে না। এই ভাই কোনো এক স্কুলের হেডমাস্টার। এবার ছোট বউয়ের গলা পেল, যাই বলো উনি কিন্তু বেশ রসে বসেই আছেন। চামড়া দেখেছ, এখনও টান টান। নির্ঘাত ফেসিয়াল করায়। বড় বউ ফুট কাটল, সেবাদাসীও আছে বোধ হয়। সবাই এবার হাহা করে হেসে উঠল। অনয় কানে বালিশ চাপা দিল। জানে ঘুমোতে পারবে না, তবুও চোখ বন্ধ করে। বন্ধ চোখের ওপারে পা ভাঁজ করে বসে আছে এক লাল টিপ পরা প্রশান্তি মাখা মুখ, ভোরের শিউলির মতো তাজা। অনয়দের এই বাড়িতে ছাদে একটা ঘর আছে। ও ওই ঘরটায় বসেই পড়াশোনা করত। বাড়ি সারানোর সময় ঘরটা টিনের চাল পাল্টে পাকা করেছিল। 7 বছর আগে যখন এসেছিল ওর পুরনো বই খাতা প্রাইজ সব একটা কাঠের আলমারিতে গুছিয়ে রেখে গিয়েছিল। এই বাড়িতে ওটাই ওর একান্ত আপন। ভোর ভোর উঠে ছাদে আসে অনয়। দরজা ঠেলে ঘরটাই ঢোকে। তবে এখন ঘরটা অনেক পরিষ্কার। রোজ ব্যবহার হয় বলেই মনে হলো। একটা তক্তপোষে শান্তিনিকেতনী চাদর পাতা, তার উপরে একটা হারমোনিয়াম আর ডুগি তবলা। ভাইপো ভাইজিরা হয়তো কেউ গান শেখে, রেওয়াজ করে এখানে বসে। অনয়ের মনে একটা ঐশ্বরিক ভালো লাগা তৈরি হয়। সবাইকে মনে মনে ক্ষমা করে দেয় ও। দেওয়ালের গায়ে কালো পালিশের আলমারিতে হাত বোলায় পরম ভালোবাসায়। ঠিক এইভাবেই কাল পরম মমতায় ছেলেটার পিঠে হাত রেখেছিল অনয়। কাঠের পাল্লা দুটো টান দিয়ে খুলতেই হিস্টেরিয়া রুগীর মতো কেঁপে ওঠে। কোথায় গেল জিনিসগুলো? ওর স্কুল কলেজের বই খাতা, ল্যাব ফাইল, ম্যাথস অলিম্পিয়াডের সার্টিফিকেটগুলো? কোথায় গেল ওর সেই কাঠের স্কেলটা যার পেছনে ও লিখে রেখেছিল নিজের নাম? কোথায় গেল ওর স্কুলে নিয়ে যাওয়া টিনের সুটকেসটা? কোথায় গেল
ওর ছোটবেলাটা, এই বাড়িতে ওর বেঁচে থাকাটা। পাগলের মতো মা মা করতে করতে নিচে নেমে আসে। ওর চিৎকারে সকলের দরজা খুলে বেরিয়ে এসেছে। এক নিঃশ্বাসে মাকে জিজ্ঞেস করে, ছাদের ঘরে আমার জিনিসগুলো কোথায় গেল? মা বলেন, তোর আবার কি জিনিস? তোর কিছু মূল্যবান জিনিস এ বাড়িতে আছে নাকি? অনয় চিৎকার করে, আমার স্কুল কলেজের বই খাতা, প্রাইজের বইগুলো, কিছু সার্টিফিকেট, একটা টিনের স্যুটকেস, এগুলো কোথায় গেল মা? বড় ভাইয়ের বউ উত্তর দেয়, ওসব আবার দরকারি জিনিস নাকি? ও ঘরে তো এখন ছেলেমেয়েরা রেওয়াজ করে। অনয় অধৈর্য হয়ে বলে, সে করুক না, আমার জিনিসগুলো কোথায় গেল? তোমরা কি অন্য কোথাও সরিয়ে রেখেছ? তাহলে সেগুলো আমায় বার করে দাও। অনয়ের মা অবজ্ঞায় উত্তর দেয়, ও তো কবেই ফেলে দিয়েছি। যত সব পোকায় কাটা পুরনো খাতা বই আবর্জনা, আর ওই স্যুটকেসটা শিশি বোতলওয়ালাকে বেচে দিয়েছি। তা এমন মহার্ঘ জিনিস জানলে সিন্ধুকে তুলে রাখতাম না হয়। অনয় পাগলের মতো বলতে থাকে, মা, ওগুলো আমার অস্তিত্ব, আমার ছোটবেলা। তোমরা তাকে বেচে দিলে শিশি বোতলওয়ালার কাছে? আমি তোমাদের কাছে নেই হয়ে গেলাম? আমার জিনিসগুলো আবর্জনা হয়ে গেল? দৌড়ে ঘরে ঢোকে অনয়। তড়িঘড়ি নিজের ল্যাপটপ আর জামা কাপড় গুছিয়ে নেয়, ছুটে বেরিয়ে যেতে চায়। বড় ভাইটা বলে, এরকমভাবে চলে গেলেই হবে? একটু পরে উকিল এলে সই করে একেবারে যাস। অনয় বাকরুদ্ধ, নিজেকে একটু সামলে নিয়ে বলে, যে মানুষটা এ বাড়িতে নেই হয়ে গেছে তার সইয়ের কী দাম? আমি যাচ্ছি, দৌড়টা বন্ধ করে দাও। অবাক বিস্ময়ে প্রত্যেকে তাকিয়ে থাকে অনয়ে চলে যাওয়ার পথের দিকে। পেছন থেকে ছোট ভাইয়ের গলা শুনতে পায়, সত্যি মা, নাটক জানে বটে তোমার বড় ছেলে। যেই বুঝেছে বাড়ির ভাগ পাবে না, অমনি একটা ইস্যু তৈরি করে ফেলল। ধন্যী স্বার্থপর। 30 বছর বাদে আজ অনয়ের বুক ফেটে জল বেরিয়ে আসে। যে আগ্নেয়গিরি এত বছর শুধু তরল লাভায় তার জীবন ফুরিয়ে গেছে, আজ সে অমৃতধারায় দুচোখ ছাপিয়ে গলিত লাভা স্নাত ঊষর প্রান্তরে অমৃত বাণীর বার্তা নিয়ে আসে। সত্যি সে স্বার্থপর বটে, কাউকে আর বোঝানোর দায় নেই তার। আর কয়েক ঘন্টা পরেই মেঘের নিচে মিলিয়ে যাবে এই দেশটা, যা তার জন্মভূমি, আর যেখানে সে একটা আবর্জনা মাত্র। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।